আপনি একটা শহরের 95% অলমোস্ট অট্টালিকা ধ্বংস করে ফেলেছেন। বসবাসের জায়গায় তো নেই। ও শহরকে রাইট। গড়বেন কি করে? কিছুই তো নেই ওখানে। একটা ধ্বংসস্তূপের কে যে আপনি মানবতা দেখাচ্ছেন, এবং সেই মানবিকতার উপরে আপনি নোবেল প্রাইজ জিততে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। যে জায়গায় উৎসব পালন করছে সে জায়গায় কিন্তু বম্বিং হয়েছে এটা আশেপাশে। তা আপনি হুম। কোথায় শান্তিটা পেলেন? কোথায় শান্তি নেমে আসলো? আমি তো বুঝতে পারছি না। এই যে পুরো শান্তি চুক্তিটা, এটা কিন্তু বেসিক্যালি প্রেসিডেন্ট ট্রাম্প থেকে এসছে। 20 পয়েন্টস পিস ডিল যেটাকে বলে, মানে 20 দফা, 20টা পয়েন্ট দিয়েছে। এই হুম। পয়েন্টগুলা এই মুহূর্তে দেওয়ার অর্থটা কি? অলরেডি তো একজন নোবেল প্রাইজ পেয়ে গিয়েছেন না? হুম। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান ছিল যে উনি এটা করিয়ে উনি নোবেল প্রাইজটা পাবে। সে এখন তো তার ওই মিশনটা সাকসেসফুল হলো না। এখন আমরা আরেকটা ফেজ দেখব যে কি হতে যাচ্ছে নেক্সট টাইম, নেক্সট ফেজে, সরি। এখন এই যে 20 পয়েন্টে, এটা তো মোস্ট আনইভেন চুক্তি। আমি এটা পুরাটা দেখেছেন কি আপনি? এটা এই যে গাজাটাকে, ওটা তো আরবিতে বলে গাজা, এই রিয়াদ ভাই জানে। তো এখন এই গাজাটাকে পুরা ধ্বংসস্তূপে বানিয়ে ফেলেছে ইসরায়েলিরা। এবং লাস্ট মোমেন্টে তারা 24 ঘন্টার জন্য একটা সুযোগ দিয়েছে, যে 24 ঘন্টার একটা টাইম ফ্রেম দেওয়া হলো। চুক্তির অংশ বিশেষ আমি বলছি, যে এর ভিতরে তারা একটু রিট্রিট করবে, সরে যাবে একটা ইয়ালো লাইনে। তো ইয়ালো লাইনে গিয়ে তারা 53% মানে ওদের ভূমিটা গাজার ওদের নিজের আন্ডারে রাখবে ইসরায়েলিরা। হুম। কিন্তু ওর ভিতরে কিন্তু যাওয়ার আগে দিয়ে আজকে ভোরের বেলা কিন্তু বম্বিং করে। আর যেটা আপনি বললেন, সেটার যুক্তি দেখিয়েছে কি, যে আমরা যখন রিট্রিট করছিলাম, সরে যাচ্ছিলাম ইয়ালো লাইন দিকে, তখন আমাদের কিছু বাধা এসেছিল, সেজন্য আমরা বম্বিং করেছি। এটা কিন্তু কোনো সেন্স করে না। ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। তা এটা বুঝলাম না আমি, যে 67,000 মা, বেশিরভাগ নারী ও শিশুকে মারা হয়েছে। 1,70,000 লোককে উন্ডেড করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, দেখবে চিরপঙ্গু হয়ে গেছে অনেকেই। এইটা কি এখানে থেমে থাকবে আপনি মনে করেন? আমার তো মনে হচ্ছে না এটা থামবে। এটা তো মাত্র বোধহয় শুরু। আর রিয়াদ ভাই যেটা বলেছে আমি সেটা আবার রিপিট করছি। এই আহ, ইসরায়েলিদেরকে, এবং এই স্পেশালি এই জায়নিস্ট রিজিম যেটা আছে বর্তমানে, এদেরকে কোনো মতে আপনি বিশ্বাস করতে পারবেন না। এরা হুম। ওদের এজেন্ডা নিয়ে যাবে এমন ভাবে যে আপনি মনে করবেন যে খুব বিশ্বাস করা যায়। কোথায় ছিল আমাদের আরব ভাইরা? আমাদের এতগুলা দেশ। আমি একটু আহ, অন্য প্রসঙ্গে যাচ্ছি 1 মিনিটের জন্য। সেটা হচ্ছে এত বড় ফ্লোটিলা গেল। আমাদের ফটো সাংবাদিক শহীদুল আলম সাহেব, থ্যাংক হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে উনি রিলিজ হয়ে সুস্থভাবে তার্কিতে পৌঁছিয়েছেন। সেটা আমাকে রিয়াদ ভাই বলছেন, আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে। হুম। তো কোথায় ছিল আরব দেশগুলা? এতগুলো লোক মারা গেল, কেউ এগিয়ে আসলো না, কিচ্ছু করতে আসলো না। আমরা তো গরিব দেশ, বাংলাদেশ তো গরিব দেশ, পাকিস্তান কি করতে পারে? টাকা তো ওদের হাতে, ওরা কিছুই করলো না। এই যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানে মানবিক সাহায্য কোথায় যাবে আপনি আমাকে বলেন। ওদের এখন ঠিক আছে, আপনি ঘন্টার ভিতরে একটা কেস যাবে, তারপরে আবার 72 ঘন্টা সময় দিয়েছে। 72 ঘন্টার ভিতরে জীবিত 20 জনকে ফেরত দিতে হবে। শুধু না, আরো বোধহয় 27 জন আছে যাদের লাশ, ওরা বলছে ওখানে আছে 27 জন না কতজন, ওদের লাশটা ফেরত দিতে হবে। তো জীবিত হুম। 20 জনকে তো ওরা চেয়েছে। তা না হলে ওরা অন্য অ্যাকশনে যাবে। এবং এটা কিন্তু কোনো কিছুই পরিষ্কার নয়। এটা কি হবে এরপরে? গাজাবাসী খান ইউনুস বলে একটা জায়গাতে উৎসব পালন করছে। যে জায়গায় উৎসব পালন করছে সে জায়গায় কিন্তু বম্বিং হয়েছে এটা আশেপাশে। তা আপনি হুম। কোথায় শান্তিটা পেলেন? কোথায় শান্তি নেমে আসলো? আমি তো বুঝতে পারছি না। আর আরেকটা জিনিস কি জানেন সাইফুর ভাই, এখন ওখানে কি দরকার সবচেয়ে বেশি? মানবিক সাহায্য, খানা পিনা, খানা দরকার তো, পানি, পানীয় যোগ্য পানির দরকার, স্যানিটেশনের দরকার। আপনি একটা শহরের 95% অলমোস্ট অট্টালিকা ধ্বংস করে ফেলেছেন। বসবাসের জায়গায় তো নেই। ও শহরকে রাইট। গড়বেন কি করে? কিছুই তো নেই ওখানে। একটা ধ্বংসস্তূপের কে যে আপনি মানবতা দেখাচ্ছেন, এবং সেই মানবিকতার উপরে আপনি নোবেল প্রাইজ জিততে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। এর মতো মানে অমানবিক পরিস্থিতি তো আমি কখনো দেখিনি কোনো জায়গাতে। আমার কাছে খুব খারাপ লাগছে এটা বলতে, কিন্তু কি হ্যাঁ, আমাদের আরব এতে তো ভাইগুলো কিছুই করলো না? আপিল আর কিছু কিছু হতে বলুন। পারে না। না 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 না, জি বলেন। আর ওরা চেষ্টা করছে কি, এখন আমার সবচেয়ে হাসি আসে একটা জিনিস দেখে, এই মানবিক যে একটা কমিটি করতে চাইছে তারা, যে একটা নতুন সরকার গঠন করতে চাইছে গাজার জন্য, শুধুমাত্র কন্ট্রোল করার জন্য। এবং আপনি যেটাকে বলেন যে ওই যে মাহমুদ আব্বাস যে যিনি আছেন, উনি কিন্তু ইয়াসির আরাফাতের গ্রুপের প্রথমে ছিল, যেটার নাম হচ্ছে ফাতাহ। হুম। এই হুম। এখন ফাতাহ থেকে উনি এসে উনি এখন প্যালেস্টাইন অথরিটিতে হয়েছেন। কিন্তু ওটাকে অরিজিনাল প্যালেস্টাইন না, কোনো দামই দেয় না। ইসরায়েল তো গণ্যই করে না ওটাকে, হুম। নামমাত্র গণ্য করে, কোনো পাত্তাই দেয় না। কিন্তু ওই অনুযায়ী হামাস যেহেতু মিলিটারিলি অনেক স্ট্রং,
সেই জন্য তারা ওটাকে একটু ভয় পায় এবং ওটাকে আমল দেয়। আপনি যদি উইক হন শত্রু চোখে, তখন আপনাকে কিন্তু শত্রু পাত্তাই দিবে না। সুতরাং আপনাকে তো মাইট দেখাতে হবে। ওদের তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমি কাউকে ইয়ে করছি না, বাট হামাস যেটা করেছে, 2 বছরের উপরে এই যুদ্ধ চলেছে। আর হুম। আপনার একমাত্র বোধহয় খালেদ মিশাল, খালেদ মিশাল না ওর নাম, হ্যাঁ খালেদ মিশাল ছাড়া ইসমাইল হুম। হানিয়াকে তো মেরে ফেললো দাওয়াত দিয়ে। কিন্তু হুম। কয়েক মাস আগের ঘটনা, কেউ তো জীবিত নেই, লিডারশিপ কোথায়, একটার পর একটা লিডার। হেজবুল্লাহ লিডারও তো শেষ হয়ে গেছে, সমস্ত কিছুই নেই। এরা কিন্তু এমনই একটি জাত, এরা মানে একটা নারী দিয়ে, ওই যে দেখছিলাম না কয়েকদিন আগে, ওই যে কি নাম ওই মহিলার নাম হচ্ছে ক্যাথরিন ক্যাথরিন প্যারেজ শাকদাম, যে হুম। দেখুন ইন্টারনেটে, দর্শকদের অনুরোধ, যে একটা নারী কিভাবে, এই নারী এই কাসেম সোলাইমানির মৃত্যুর জন্য দায়ী, মাস্টার প্ল্যানার মোসাদের স্লিপার সেল। আপনারা কেউ কিছু ধরতে পারলেন না, কেউ কিছু করতে পারলো না ওরা। হুম। আমাদের আরব বিশ্ব কবে যে ইউনাইটেড হবে আমি জানি না, তবে আমাদের আরব বিশ্বে কিছুই করতে পারছে না এখন। জার্মানি মাত্র 29 মিলিয়ন ইউরো দেওয়ার ওয়াদা করেছে, হিউম্যানিটেরিয়ান মানে মানবিক সাহায্য দিবে। কোথায় আরব বিশ্ব কি দিবে? কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। জি। জি। খুব বড় একটি প্রশ্ন দিয়ে আপনি ছেড়েছেন যে আরব বিশ্ব কি দিল। আরব বিশ্ব কি দিল, পাশাপাশি আরব বিশ্বের সাথে আমরা দেখা যাচ্ছে আরব বিশ্বের কোথাও কিছু হলেই আমাদের দেশ, বিশেষ করে এই 18 কোটি মানুষের দেশ, আমরা কিন্তু যে কোনো ধরনের আহ মানে মতাদর্শ, ইসলামিক মতাদর্শ নির্বিশেষে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য একদম ঐক্যবদ্ধভাবে যে যেভাবে পারি, আমাদের তো আর তেমন কিছু করবার নেই, তবে আমরা মনস্তাত্ত্বিক ভাবে প্রতিবাদ করবার চেষ্টা করি আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের কিন্তু আপনি কি মনে করেন এইসব আরবিক দেশগুলি তাদের স্ব জায়গায় স্ব দায়িত্ব পালন করতে পারছে বলে মনে করেন, করছে বলে মনে করেছে বলে মনে করেন? আমি যদি একটু মহমিন রিয়াদ, আমি জানি না আপনি এ বিষয়ে আপনি আপনার মন্তব্য, আপনার অবস্থান কোথায়। যেমন আফগানিস্তানের ব্যাপারে যদি বলি, আফগানিস্তান, আপনি জানেন যে দীর্ঘদিন আফগানিস্তানের উপরে জুলুম করেছিল যুক্তরাষ্ট্র। এর পেছনে একদম খুব আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত। সেই ভারতের সাথে এখন দেখা যাচ্ছে যে আফগানিস্তান আহ, একটি কয়েকটি চুক্তি করতে এসছে। আজকেই এই চুক্তিগুলি হয়েছে এবং খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রেম আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আবার টিটিপির প্রধান থেকে শুরু করে তাদের সাথে একটা দ্বিপাক্ষিক সাংঘর্ষিক একটা অবস্থান আছে, এবং টিটিপির বিভিন্ন ধরনের নেতাদেরকে কিন্তু ইতিমধ্যে পাকিস্তান মনে হয় তাদের একইভাবে যেভাবে মারা হয়েছে এভাবেই কিন্তু পাকিস্তানও তাদেরকে টার্গেট করে, কারণ পাকিস্তানের জন্য তারা হুমকি। এই কারণে একটা দ্বিপাক্ষিক খুব বাজে একটা সম্পর্ক পাকিস্তানের সাথে আফগানিস্তানের। এখন দেখা যাচ্ছে যে এই তিনটি দেশ যে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এদের সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে আমাদের দেশের মানুষ, বিশেষ করে যে আফগানিস্তান আসলে কি রোল প্লে করতে যাচ্ছে। এই সব নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? যেহেতু অন্যান্য আরবিক কান্ট্রিগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠিয়েছে যারা মিঠু, আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, সাগর ভাই, এই প্রশ্নে আসার আগে আমি এই শ্রদ্ধেয় ইফতিখার ভাইয়ের কাছে কিছু বিষয় আপডেট করতে চাই। সম্ভবত এই যে এই চুক্তি হলো, যেটা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি, সেটা কিন্তু সেই ওই ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রস্তাবিত 20 পয়েন্ট এখন আর নেই, এবং সেই হুম। পয়েন্টের আলোকে হচ্ছে যুদ্ধবিরতি হয়নি। এটা সম্ভবত হুম। ইফতিখার ভাই আপডেটটা নিতে পারেননি, ব্যস্ততার কারণে হতে পারে। সেই 20 পয়েন্টে কোনোভাবেই, আমি বললাম ওই 20 পয়েন্ট ছিল হামাসকে দুইটা অপশন দেয়া, হয় তুমি আত্মহত্যা করো, আর না হয় আমরা তোমাকে হত্যা করব। দুইটা পয়েন্ট, মানে দুইটা অপশন ছিল। এবং সেই অপশনে আরবেরা সেটাকে তাকে প্রেসার দিছে যেন তারা এই দুইটার একটা অপশন বেছে নেয়। কিন্তু হামাস, তারা এই কূটনৈতিক তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই টোটাল এই অপশনটাকে ক্লিয়ার করে নতুন ভাবে তারা হচ্ছে যুদ্ধবিরতিতে আসছে। তো এই 20 পয়েন্টের যে খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, যে যেমন তিনি বললেন যে কিছু অংশ থেকে যাবেন না, পুরোপুরি গাজা থেকে সেনা প্রত্যাহার হচ্ছে। সেনা প্রত্যাহার করার পরেই কেবলমাত্র হামাস একজন মানে বন্দি মানে মুক্তি দিতে তারা শুরু করবে। এটা হামাসের কমিটমেন্ট। আগে এটা দেখা গেল আংশিক না, যে আংশিক না তাহলে? না, তারা পুরোপুরি ভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করার পরে, হামাসের স্ট্রিট কাট শর্ত হচ্ছে পুরোপুরি প্রত্যাহার করার 72 ঘন্টা পরে তারা হচ্ছে বন্দি মানে মুক্তি দিতে তারা শুরু করবে। এবং আচ্ছা, তার তো মানে হচ্ছে তাহলে এখানে আশঙ্কাটা কোথায় দেখছেন? তাহলে খুবই স্ট্রং পয়েন্ট।
স্ট্রং পয়েন্ট, এবং সেভাবেই হচ্ছে। আমাদের এর আগে যেগুলো ছিল, তো আমাদের ভয় ছিল যে আসলে কোনো না কোনো চালাকি করে কিনা, যে তারা ওখানে হ্যাঁ, অবস্থানকালীন সময়ে হয়তো অন্যান্য পয়েন্টগুলি ইয়ে করে এরপরে তাদের অবস্থান বিদ্যমান থাকবে, এরপরে গিয়ে শান্তি চুক্তির মতো কিছু একটা হবে। কিন্তু জি। এটা তো খুব ভালো পয়েন্ট দিয়ে সাগর ভাই, বললেন আপনি। আরেকটা পয়েন্ট তারা যুক্ত করে দিছে, যেন তারা চুক্তি থেকে কোনোভাবে সরে যেতে না পারে, সেটার একটা রাষ্ট্রীয় বৈধতা তারা চাইছে। অর্থাৎ সংসদ থেকে এই চুক্তিটা পাশ করতে হবে, যে ইসরায়েলি সংসদ বসে এই যুদ্ধবিরতি, মানে হামাসের যে কমিটমেন্ট অনুযায়ী যুদ্ধবিরতি হচ্ছে, এটাকে তাদের সংসদও পাশ করবে। তারপরে তারা হচ্ছে বন্দি বিনিময়ে যাবে। সংসদে এই যে যুদ্ধবিরতি চুক্তি পাশ হইলো, 4 জন মন্ত্রী হচ্ছে চুক্তির বিরুদ্ধে ভোট দিছে, আর বাকি সবাই হচ্ছে চুক্তি, হামাস ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে হচ্ছে ভোট দিয়েছেন। 4 জনের মধ্যে একজন যে সবচাইতে আগ্রাসী এবং মন্ত্রী ছিলেন, বেন গাভির, তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। তিনি ইতিপূর্বেও হচ্ছে হামাসকে এক যুদ্ধবিরতি হওয়ার কারণে তিনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করছিলেন। এবারও হ্যাঁ। তিনি হচ্ছে সেই শর্তটা, সেম শর্তটা দিয়েছিলেন যে যদি যুদ্ধবিরতি হয় তাহলে আমি চলে যাব। তো যুদ্ধবিরতি হলো, এখনো তিনি পদত্যাগ করেন নাই।